অস্ট্রেলিয়া ভারত টি-20 সিরিজের প্রথম ম্যাচটা ক্যানবেরায় ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভাসিয়ে দিল ভারতকে। অস্ট্রেলিয়ার 4 উইকেটে জয় দেখে আপনি হয়তো ততটা বুঝতে পারবেন না। 40 বল হাতে রেখে তারা জিতেছে, এইটাতে হয়তোবা কিছুটা বুঝতে পারেন। কিন্তু যদি ম্যাচটি দেখে থাকেন তাহলে জানেন যে অস্ট্রেলিয়া কি ডমিনেট করে জিতেছে। পুরো ম্যাচে ভারত সামান্যতম কোনো সুযোগ পায় নাই। পুরো ম্যাচের কোনো একটা ফেজে, কোনো একটা ধরেন 2 ওভারের সময়, 3 ওভারের একটা স্পেলে কোনো সময় মনে হয়নি যে এই ম্যাচটা ভারত জিততে পারে। অস্ট্রেলিয়া এইরকমই আধিপত্য দেখিয়ে জিতেছে। অস্ট্রেলিয়া এরকমভাবেই ভারতকে আসলে গুড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। 5 ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়া 1-0 ব্যবধানে এগিয়ে গেল 2 ম্যাচ শেষে। এই যে ম্যাচটা অস্ট্রেলিয়া এত ডমিনেট করে জিতলো, তাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাটাই তো করছি। আলোচনায় ঢোকার আগে ছোট্ট একটা কথা বলি। আমি কথাটা অনেকবার অনেক জায়গাতে বলেছি, আমাদের অনেক ভিডিওতে বলেছি, আমাদের অনেক লাইভে বলেছি। তারপরও আবার একটু করজোড়ে মিনতি করে একটু বলি যে এই বাংলাদেশ এবং ভারতের এই একই ভাষাভাষী যে বাংলা ভাষার যে দর্শকরা রয়েছেন, তারা যে 2 দেশের মধ্যে যেই কাদা ছোড়াছুড়িটা করেন আমাদের এই নট আউট নোমান প্ল্যাটফর্মে, ধরেন হচ্ছে কি আমাদের লাইভ চলার সময় দেখি যে বিভিন্ন কনটেন্টের মধ্যেও আমি দেখি আসলে সেইটা খুবই কদর্য লাগে। সেইটাকে আসলে কোনোভাবে কি এভয়েড করা যায় না। আমাদের এটা স্পোর্টস প্ল্যাটফর্ম, এইখানটাতে ওই রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ছড়ানোর আসলে প্রয়োজনটা কি? বাংলা ভাষার যেহেতু মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গে, এই জন্য ভারতের ক্রিকেট কন্টেন্টটা আমরা অনেক বেশি করি, এটা ঠিক। ধরেন বাংলা ভাষার মানুষ যদি ইংল্যান্ডে থাকতো, অস্ট্রেলিয়ার মূল ভাষা যদি ওরকম বাংলা হতো, মানে মূল ভাষা মানে কি কোনো একটা অংশের ভাষা, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ওই দেশের ভিডিও অনেক বেশি করতাম। ফলে প্লিজ আমি আপনাদের অনুরোধ করি সবাইকে আসলে করজোড়ে, বাংলাদেশের যারা আছেন অহেতুক এই জায়গাটাতে এই বিদ্বেষ ছড়ানোর দরকার নেই। ভারতের যারা রয়েছেন তারাও অহেতুক বিদ্বেষ ছড়ানোর দরকার নেই। আমি দেখছি যে এই যে ভারত ম্যাচটা জিতলে কিংবা হারলে ভারতের ম্যাচ হলেও সেইখানটাতেই এরকম একটা অহেতুক জায়গা তৈরি হয়। ওইটা প্লিজ অ্যাভয়েড সবাই মিলে যদি করেন তাহলে আসলে আমি খুবই খুশি হব। এই বিদ্বেষ ছড়ানোর জায়গা আসলে স্পোর্টস প্ল্যাটফর্ম না, কোনো জায়গায় না। আমরা সেই জায়গাটা এইখানটাতে আমরা কোনোভাবেই এটা আসলে একসেপ্ট করতে পারি না। যাই হোক, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। এখন এই জায়গাটাতে অস্ট্রেলিয়া কোথায় আসলে ম্যাচটা জিতলো, টার্নিং পয়েন্ট আসলে কোনটা দেখুন। ভারত আগে ব্যাটিং করে 125 রান করেছে। 125 রান করে কি ম্যাচ জেতা যায়? না, কোনোভাবেই যায় না। ম্যাচ সেখানেই শেষ। অস্ট্রেলিয়া 125 রান তাড়া করে মেলবোর্নে জিতবে, এই জিতবে কিনা এটা আসলে প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে তারা কত উইকেটে জিতবে, কত ওভারের মধ্যে জিতবে। এখন আপনি লাস্টে গিয়ে দেখতে পারেন যে না, তারা মাত্র 4 উইকেটে জিতেছে, কিন্তু তার মধ্যে ওই যে জাসপ্রীত বুমরা শেষ দিকে পরপর 2 বলে 2টা উইকেট নিয়েছেন, যখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার 2 রান প্রয়োজন। মাঝখান দিয়ে অস্ট্রেলিয়া আরো 2টা উইকেট ওইখানটাতে হারিয়েছে, কিন্তু এন্ড অফ দ্য ডে এগুলো কিছু কাজে আসে না। কেননা কাজের কাজটা তারা শুরুতেই করে দিয়েছে। ধরুন ওপেনিং পার্টনারশিপে তাদের ওই ট্রাভিস হেড এবং মিচ মার্শ 5th ওভারেই 50 পেরিয়ে গিয়েছে। দল স্কোর 126 করতে হবে, 5th ওভারেই ওপেনিং পার্টনারশিপে 50 পেরিয়ে যাচ্ছে ম্যাচের। আর বাকি থাকে কি? ট্রাভিস হেড ওই সময় তিলক ভার্মার একটা অসাধারণ ক্যাচ বাউন্ডারি লাইনে, এই জাতীয় ক্যাচ দেখে আমরা অভ্যস্ত, কিন্তু প্রতিবার অভ্যস্ত হলেও অসাধারণই বলতে হবে। ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন 15 বলে 28 রান করে, কিন্তু মিচ মার্শ ছিলেন এবং বাইসন আসলে বাইসনের মতোই ব্যাটিং করেছেন। 26 বলে 46 রান করেছেন, 4টা ছক্কা মেরেছেন। তার মধ্যে হার্ষিত রানাকে যে একটা ছক্কা মারলেন মিড উইকেটের উপর দিয়ে, মেলবোর্নের এত বড় মাঠেরও গ্যালারির মোটামুটি সেকেন্ড টিয়ারে গিয়ে ওইটা আসলে পড়েছে। মিচ মার্শ এরকম একটা ইনিংস খেলার পর তিনি আউট হয়ে গেছেন, 50 করতে পারেননি, কি যায় আসে? তিনি যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার স্কোর 8 ওভারে 2 উইকেটে 87 রান। অর্থাৎ তাদের আরও হচ্ছে গিয়ে 25-10-35, 3-38, 39 রান প্রয়োজন বাকি 12 ওভারে, হাতে 8 উইকেট নিয়ে। ফলে ওইখানটাতে তারা ওই 2টা উইকেট মাঝখানে হারালে, শেষে গিয়ে বুমরা আরও 2টা উইকেট নিলেই বা কি যায় আসে? 40 বল হাতে রেখে অস্ট্রেলিয়া সহজেই এই ম্যাচটা জিতে গিয়েছে। এখন যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া তাদের বোলিং এফোর্টে ম্যাচ জয়টা নিশ্চিত করে ফেলেছে, সেইটা কি আসলে পাওয়ার প্লেতেই নিশ্চিত করে ফেলেনি? সেইটা কি আসলে ইনফ্যাক্ট জশ হ্যাজেলউডের ফার্স্ট স্পেলটাতেই নিশ্চিত করে ফেলেনি? জশ হ্যাজেলউড শুরুতেই ফার্স্ট ডেলিভারিটাতেই তিনি হচ্ছে গিয়ে এলবিডব্লিউ করে দিয়েছিলেন ওইখানটাতে শুভমান গিলকে, কিন্তু তিনি রিভিউ নেন এবং রিভিউতে দেখা যায় যে বলটা আসলে ওই স্ট্যাম্প মিস করছিল, ওই জায়গাটাতে পেয়েছেন। অসুবিধা কি? নেক্সট ওভারটাতেই তিনি গিলকে আউট করে দেন। গিল এবার মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। আর পরের ওভারটাতে নাথান এলিস তিনি সঞ্জু স্যামসনকে এলবিডব্লিউ করলেন এবং জশ হ্যাজেলউডের তার যে পরের ওভারে তার ডাবল ব্রেক থ্রু, জোড়া শিকার। সেই জোড়া শিকার ওকে
সূর্যকুমার যাদব, তিলক ভার্মা। সূর্যা ঠিক আগের বলটাতে একটা লাইফ পেলেন উইকেট কিপারের হাতে ক্যাচ দেয়, কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে জস হ্যাজেলউডের ওই আউটসুইঙ্গারে ব্যাটের কোনা লেগে ঠিকই সেটা কিপারের কাছে চলে গেল। আর তিলক ভার্মা তিনি ফ্লিক করতে গেলেন এবং তারও ব্যাটে লেগে সেটা কিপারের কাছে গেলে শুরুতেই কিন্তু অস্ট্রেলিয়া ব্যাকফুটে পৌঁছে ইন্ডিয়া ব্যাকফুটে পৌঁছে যায়। তারা হচ্ছে গিয়ে পাওয়ার প্লেট 6 ওভারের মধ্যে 40 রান তুলতেই 4 উইকেট হারিয়ে ফেলে। ইনফ্যাক্ট সেইটা 49 রানে 5 উইকেট হয়ে যায় যখন অক্ষর প্যাটেল তিনি রান আউট হয়ে যান। আর জস হ্যাজেলউডের কথা বলছিলাম, এই সিরিজের তো প্রথম 2টা ম্যাচই তিনি খেলবেন, সো ইন্ডিয়ার এই দিক থেকে একটুখানি রিলিফ যে পরের 3টা ম্যাচে হ্যাজেলউডের ফেস তাদের করতে হবে না। হ্যাজেলউড তার ফার্স্ট প্লে মানে প্রথম 3 ওভারে মাত্র 3 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। 4th ওভারেও ইনফ্যাক্ট টানা 4টা ওভার তাকে করিয়েছে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন। সেখানটাতে 4th ওভারটা তো যদি স্লিপ যদি থাকতো তাহলে তো অভিষেক শর্মার উইকেটটাও পেয়ে যেতেন, সেটা পাননি। কিন্তু 4 ওভারে বোলিং স্পেলে 13 রান দিয়ে যে তিনি 3 উইকেট পেয়ে গেছেন সেইটাই আসলে ডিসাইডার হয়ে গেছে। কারণ হচ্ছে ওই পাওয়ার প্লের কথাটা বললাম, 49 রানে 5 উইকেট ভারতের পড়ে গিয়েছে। ভারত তারপরে ওই জায়গাটাতে একটু ইম্প্রোভাইজ করেছে, তারা ব্যাটিং অর্ডারে উপরে তুলে হর্ষিত রানাকে পাঠিয়েছে। হর্ষিত রানার সঙ্গে ওই জায়গাটাতে অভিষেক শর্মার একটা পার্টনারশিপটা হলো, ওইখানটাতে কত 56 রানের, হর্ষিত 35 রানের একটা ভালো ইনিংস খেলেছেন, এটা খুবই সত্যি কথা। এবং ওই রকম ধ্বংসস্তূপে দাঁড়িয়ে 49 রানে 5 উইকেট পড়ে গেছে, সেইখানে 56 রানের পার্টনারশিপ, হর্ষিত রানা এক প্রান্ত থেকে অভিষেক শর্মাকে সহায়তা করছে, এগুলো তো খুবই ভালো। কিন্তু স্ট্রাইকটা আসলে অভিষেক শর্মাকে বড় কম দেওয়া হয়ে গেছে, বড় কম স্ট্রাইক ওই সময় অভিষেক শর্মা পেয়েছেন। ফাইনালি গিয়ে তিনি যখন আউট হলেন এবং ওই ওভারটাতে শিবম দুবে সবের বাল্লে তিনি হচ্ছে গিয়ে ওকে আউট করলেন হর্ষিত রানাকে, এবং শিবম দুবেকে এক ওভারে আউট করে দিলেন। অভিষেক শর্মার যে নিঃসঙ্গ লড়াই এবং শুধু ওই পার্টনারশিপে হর্ষিত রানাই তাকে একটু সহায়তা করছিল। 37 বল খেলে 68 রান করে তিনি যখন আউট হলেন 19 নম্বর ওভারে 3rd বলে, 4th বলটাতে তিনি 9 নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। 4th বলে ভারত হচ্ছে গিয়ে অল আউট হয়ে গিয়েছে। অভিষেক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ একটা ইনিংস খেলেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। 37 বলে 68 রানের এরকম একটা ইনিংস, দল করেছে 125 রান তার মধ্যেই, এবং 19 নম্বর ওভার পর্যন্ত ভারত ব্যাটিং করেছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এই যে ভারত অভিষেক শর্মার যে 18 ওভার 3 বল পর্যন্ত ছিলেন, অর্থাৎ 111টা বল ইনিংসে তিনি ছিলেন দলীয় ইনিংসের, তার মধ্যে মাত্র 37টা বল তিনি স্ট্রাইক পেয়েছেন, মোটামুটি 3 ভাগের 1 ভাগ বল তিনি স্ট্রাইক পেয়েছেন। এইটা আসলে খুবই প্যাথেটিক, এবং এই জায়গাটাতেও ভারত বেশ কিছু রান ফেলে এসেছে বলে মনে হয়। কিন্তু সেই বেশ কিছু রান করলেই বা কি হতো, অস্ট্রেলিয়া এরপর যেই ডোমিনেট করে জিতেছে, তাতে ভারতের এই 125 কেন 150 170 করলেও মনে হয় না এই ম্যাচটা জিততে পারতো। অবশ্য তখন ডিফারেন্ট বল গেম হতো, সেটা আসলে বলা যায় না। কিন্তু এই জায়গাটাতে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সহজেই ম্যাচটা জিতে গেছে। তাহলে এই যে ম্যাচটা হলো, সেই জায়গাটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? অস্ট্রেলিয়ার যে তাদের এই বোলিং ইনিংসের মধ্যে শুরুতেই পাওয়ার প্লেতে ভারতকে যে 4 উইকেট তুলে ফেলেছে, সেইটা আমি স্পেসিফিক্যালি সত্যিকার অর্থে জস হ্যাজেলউডের ফার্স্ট স্পেল মানে কি, তিনি তো একটা স্পেলে বোলিং করেছেন, এক স্পেলে টানা 4 ওভার বোলিং করেছেন, এবং সেই 4 ওভারের মধ্যে মাত্র 13 রান দিয়ে যে তিনি 3টা উইকেট নিয়েছেন শুভমান গিল, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মার, সেটাকেই আমার কাছে অস্ট্রেলিয়ার এই 4 উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয়। আমার মনে হয়, আমার ধারণা, এটার সঙ্গে আপনারা অনেকেই মনে হয় প্রায় সবাই একমতই হবেন নাকি?